আমাদের সমাজে বিবাহিত জীবনে সন্তান না হওয়ার জন্য কেবলমাত্র নারীকেই দোষারোপ করা হয়। পরিবার এবং সমাজের লোকেদের কাছ থেকে শুনতে হয় নানা রকম কটূক্তি। তবে সত্যি কি সন্তান না হওয়ার পেছনে কেবলমাত্র নারীই দোষী? ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত অন্তর্মহল ওয়েব সিরিজটির কাহিনী যেন আমাদের আশেপাশে ঘটে যাওয়া কোনো পরিবারের গল্প। তাই প্রত্যেকটি মেয়ের এই সিরিজটি একবার হলেও দেখা উচিত। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল গল্পে। সিরিজটির শুরুতেই আমরা একটা সুখী দম্পতিকে দেখতে পাই, রীতি এবং ইন্দ্র। তাদের বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু 5 বছর হয়ে যাওয়ার পরেও তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। একদম পারফেক্ট ফ্যামিলি। ইন্দ্র এখনো সেই প্রথম দিনের মতো রীতির প্রতি মুগ্ধ ছিল। তাদের সংসারে সবকিছু থাকলেও একটা অপূর্ণতা রয়ে গিয়েছিল। বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরেও রীতি একবারও কনসিভ করতে পারেনি। কিন্তু এটা নিয়ে ইন্দ্র বা তার পরিবারের কারোরই রীতির প্রতি কোনো অভিযোগ ছিল না। ইন্দ্র একজন সাধারণ চাকরিজীবী ছিল, আর অন্যদিকে রীতি একটা ভালো কর্পোরেট জব করত। টাকা এবং সম্মান দুই দিক থেকেই রীতি ইন্দ্রর থেকে অনেকটাই এগিয়ে ছিল। রীতি ইন্দ্রর থেকে ভালো জব করলেও এ নিয়ে ইন্দ্র বা তার পরিবারের কারো কোনো সমস্যা ছিল না। বরং রীতির শাশুড়ি এবং ননদ তাকে অনেক ভালোবাসতো, একদম বাড়ির মেয়ের মতো যত্ন করত। সেদিন রীতির জন্মদিন ছিল। রীতির অফিসের সবাই একটা মিটিং শেষ করে রীতির জন্মদিনটা সেলিব্রেট করছিল। সেখানে অনেক খাওয়া দাওয়া এবং আনন্দ হয়। রীতিরা যখন বার্থডে সেলিব্রেট করছিল, তখন সেখানে রীতির এক বন্ধু অভি আসে তাকে উইশ করার জন্য। অন্যদিকে ইন্দ্র তার কলিগ প্রিয়াকে রিকোয়েস্ট করে রীতির জন্য একটা গিফট কিনতে তাকে সাহায্য করার জন্য। এই পর্যায়ে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি প্রিয়া ইন্দ্রর এক্স ছিল। ইন্দ্র প্রিয়াকে রিকোয়েস্ট করে তার সাথে গিয়ে রীতির জন্য একটা গিফট কিনে দিতে, কারণ ইন্দ্রর চয়েস একদমই ভালো ছিল না। প্রিয়া বলে ওঠে, তুই বর্তমানকে খুশি করার জন্য প্রাক্তনের সাহায্য চাইছিস। আর অন্যদিকে আমরা দেখি রীতির বার্থডে সেলিব্রেট করার জন্য ইন্দ্রদের বাড়িতে বেশ বড়সড় একটা আয়োজন করা হয়েছে। এখানে ইন্দ্র এবং তাদের দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিল। তাছাড়া রীতির বন্ধু বান্ধব, অফিসের কলিগ সবাই সেখানে উপস্থিত ছিল। সবাই খুব আনন্দ করছিল। রীতিও খুবই খুশি ছিল। কিন্তু এর মাঝে ইন্দ্রর পিসি হঠাৎ করে রীতির বাচ্চা না হওয়া নিয়ে তাকে কথা শোনাতে শুরু করে। ইন্দ্রর মা এবং বোন অঙ্কিতা ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পিসিকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। সে তার কথা বলেই যাচ্ছিল, আর পিসির কথায় রীতির মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। সেখান থেকে উপরে চলে যায় ইন্দ্র, আর রীতির শাশুড়ি তাকে বোঝানোর চেষ্টা করে যে পিসি এমনই, তার কথাই কিছু মনে করো না। অনুষ্ঠান শেষে রাতের বেলা ইন্দ্র রীতিকে তার জন্মদিনের গিফট দেয়, যেটা কিনা তার এক্স গার্লফ্রেন্ডের পছন্দ করা ছিল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। গত 2 মাস ধরে রীতির পিরিয়ড হচ্ছিল না, তাই রীতির মনে হতে থাকে হয়তো সে প্রেগনেন্ট, কিন্তু সে শিওর ছিল না। আর এই কথাটা সে তার কলিগ সায়নীর সাথে শেয়ার করে। আর ঠিক সেই সময় একটা অফিসের কাজে রীতিকে দিল্লি যেতে হয়। তার সাথে তার কলিগ সায়নীও গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু দিল্লি থেকে ফিরে আসার দিন হোটেলে রীতি পড়ে যায়, আর এতে করে রীতির অনেক ব্লিডিং হয়। আর তাই রীতি এবং সায়নী খুব ভয় পেয়ে যায়। তাই তারা হসপিটালে যায়। তবে রীতি খুব ভেঙে পড়েছিল, কারণ এত বছরের চেষ্টার পর সে কনসিভ করেছিল। এখন যদি মিসক্যারেজ হয়ে যায়, তাহলে ইন্দ্রর কাছে কি জবাব দিবে? কিন্তু ডাক্তার রীতিকে পরীক্ষা করে জানায় রীতি আসলে প্রেগনেন্ট ছিলই না, আর তাই মিসক্যারেজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। শুনেই অবাক হয়ে যায় রীতি। সে জিজ্ঞেস করে, তাহলে কেন গত 2 মাস ধরে পিরিয়ড মিস হচ্ছিল? ডাক্তার বলে পিরিয়ড মিস হওয়ার অনেক কারণ থাকতে পারে। এরপরে বাড়ি ফিরে আসে রীতি, আর তার হাতে ব্যান্ডেজ দেখে ইন্দ্র আর তার শাশুড়ি খুবই ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে ইন্দ্রকে জানায় যে ডাক্তার বলেছে সে আসলে প্রেগনেন্ট ছিল না। কিন্তু ইন্দ্র এবং তার মা রীতির কথা বিশ্বাস করে না। তারা মনে করছিল রীতির মিসক্যারেজ হয়েছে, আর ডাক্তারের কোনো কারণে ভুল হচ্ছে। তাই ইন্দ্র রীতিকে আরেকজন ডাক্তার দেখাতে বলে। রীতি বলে দিল্লি এবং কলকাতায় 2 জায়গাতেই সে ডাক্তার দেখিয়েছে, এবং দুজন ডাক্তারই একই কথা বলেছে যে সে আসলে প্রেগনেন্ট ছিল না। আরো বলে সে তার নিজের ফুল চেক আপ করিয়েছে, তার কোনো সমস্যা নেই। ডাক্তার বলেছে তাদের দুজনেরই কিছু টেস্ট করা দরকার। রীতি বলে, আমি দুবার টেস্ট করিয়েছি, তোমাকে যে টেস্টগুলো ডাক্তার করতে দিয়েছে সেগুলো প্লিজ করিয়ে ফেলো। কিন্তু রীতির কথায় ইন্দ্র কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, আমার কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো টেস্ট করার প্রয়োজন নেই।
আরো বলে, সব তোমার জন্যই হয়েছে। যদি অফিসের কাজে জোর করে দিল্লি না যেতে তাহলে তোমার মিসক্যারেজটা হতো না, আর যেহেতু তোমার মিসক্যারেজ হয়েছে তাই ডাক্তারটা তোমার দেখানো উচিত, আমার নয়। তো এরকম রুট ব্যবহারের কারণে রীতি একদমই অবাক হয়ে যায়, কারণ সে ইন্দ্রর এরকম ব্যবহারে একদমই অভ্যস্ত ছিল না। কিন্তু রীতির চেহারা দেখে ইন্দ্র নিজেকে সামলে নেয় আর গলার স্বর নরম করে রীতির হাতটা ধরে আবারও একই কথা বলে ওঠে। সে বলে, তুমি যদি দিল্লি গিয়ে পড়ে না যেতে তাহলে এমন কিছুই হতো না। রীতি তার হাতটা সারিয়ে নিয়ে বলে ওঠে, আমি প্রেগনেন্ট ছিলাম না আর আমার মিসক্যারেজ হয়নি। কিন্তু ইন্দ্র কিছুতেই মানতে রাজি ছিল না। এরপর রীতি যখন মন খারাপ করে ড্রয়িং রুমে বসেছিল তখন ইন্দ্রর মা আরতি জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছুটা বিরক্তি নিয়ে রীতি বলে ওঠে, কি হয়েছে তা তো আপনার অজানা নয় মা। ইন্দ্রকে বারবার টেস্ট করানোর কথা বললেও সে টেস্ট করাতে রাজি হচ্ছে না। আরতিও বলে, মা ইন্দ্র কেন টেস্ট করাতে যাবে? তোমার জায়গায় আমি হলে তো বলার সাহসই পেতাম না। সে বলে, তুমি বরং ডাক্তারের কাছে আবার যাও এবং সবগুলা টেস্ট আবারও করাও, কারণ তিনিও মনে করছিলেন সমস্যা কখনো ছেলেদের হয় না, বরং সমস্যা সবসময় মেয়েদেরই হয়। এরপর রীতি বাধ্য হয়ে আবার নতুন করে আরেকজন ডাক্তারের কাছে যায় এবং সবগুলা টেস্ট আবার করায়। তো এবারও ডাক্তার সব রিপোর্ট দেখে জানায় রীতির সবকিছু ঠিক আছে, মা হতে তার কোনো বাধা নেই। তাছাড়া রীতির কোনো মিসক্যারেজও হয়নি। ডাক্তার আরো বলেন, একটা সফল প্রেগন্যান্সির জন্য হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই ভূমিকা রয়েছে, আর তাই ইন্দ্রর কিছু টেস্ট করা প্রয়োজন। এরপর বাড়ি ফিরে রীতি ডাক্তারের বলা কথাগুলো বললে ইন্দ্র আবারও ভীষণ রেগে যায়। সে বলে যে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে, তাই তার কোনো টেস্ট করার প্রয়োজন নেই, তাই সে কোনোভাবেই ডাক্তারের কাছে যাবে না। সে আরো বলে, পড়ে গিয়ে মিসক্যারেজ তোমার হয়েছে, চিকিৎসাটাও তোমারই করা উচিত। তাদের কথা বলার এই পর্যায়ে আরতি সেখানে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে, তোরা ঝগড়া করছিস কেন? রীতি তার রিপোর্টের ফাইলটা শাশুড়ির সামনে রেখে বলে, আমি এই পর্যন্ত 3 বার টেস্ট করিয়েছি, প্রয়োজন হলে আবারও করাবো, কিন্তু রিপোর্ট নর্মালি আসবে, অর্থাৎ আমার মা হতে কোনো সমস্যাই নাই। ইন্দ্রর কোনো সমস্যা রয়েছে কিনা সেটা একটা ছোট্ট টেস্ট করালেই জানা যায়, কিন্তু সে কিছুতেই টেস্ট করাতে রাজি হচ্ছে না। যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে হয়তো সেটার চিকিৎসা করা সম্ভব, কিন্তু আমার কথা তো তোমরা কেউই শুনছো না। পরের দিন ঘুম থেকে উঠে দেখে রীতি মন খারাপ করে বসে আছে। ইন্দ্র রীতিকে বলে, তোমার রিপোর্টে কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, তুমি এত চিন্তা করো না, আমরা পজিটিভ থাকি আর চেষ্টা করতে থাকি, নিশ্চয়ই আমাদের বাচ্চা হবে। ইন্দ্রর কথা শুনে রীতি মুচকি হাসে আর বলে, আমার বেলায় বারবার ডাক্তার দেখিয়ে টেস্ট করে তারপর বুঝতে পারলে আমি ঠিক আছি, আর তোমার বেলায় তুমি নিজেই বুঝতে পেরে গেলে তুমি ঠিক আছো। এরপর থেকেই তাদের মধ্যে অশান্তি বেড়ে যাচ্ছিল। তাদের ঝগড়া এমন পর্যায়ে চলে যায় যে রীতি বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়। অন্যদিকে আরতি পুরো ব্যাপারটা তার মেয়েকে জানায়। অঙ্কিতা বলে, মা আমি রীতির সবগুলো রিপোর্ট দেখেছি, তার কোনো সমস্যা নেই। যেহেতু রীতির কোনো সমস্যা নেই তাহলে ইন্দ্রর সমস্যা থাকতে পারে। আমার মনে হয় ইন্দ্রর একবার ডাক্তারের কাছে গিয়ে টেস্টগুলো করানো উচিত। কিন্তু আরতি তার মেয়ের সাথে একমত হতে পারছিল না। সে কিছুতেই মানতে পারছিল না যে তার ছেলের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। কয়েকদিনের এত সব ঘটনায় রীতি অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিল, তাই সে তার বাবা মাকে ফোন করে বলে, আজ রাতে বাইরে ডিনার করব। অন্যদিকে ইন্দ্র তার এক্স গার্লফ্রেন্ড প্রিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসেছিল। আসলে ইন্দ্র তার মন খারাপ ভাবটা কাটানোর জন্যই প্রিয়ার সাথে দেখা করতে এসেছিল। রীতি তার বাবা মার সাথে রেস্টুরেন্টে খাওয়া শেষে যখন বেরোচ্ছিল তখন রীতির মা ইন্দ্র আর প্রিয়াকে একসাথে দেখতে পায়। রীতির মা তখন রীতিকে সেটা বলে না। পরের দিন রীতি অফিস থেকে ফিরলে রীতির মা ইন্দ্র এবং প্রিয়ার কথা তাকে বলে, কিন্তু রীতি তার মায়ের কথা তেমন গুরুত্ব দেয় না। পরের দিন অভি রীতির সাথে দেখা করতে আসে। তারা কথা বলতে বলতে হঠাৎ রীতির মনে পড়ে যায় তার শাশুড়ির ঔষধগুলো তার কাছে রয়েছে, আর তাই সেগুলো দেওয়ার জন্য রীতি অভিকে রিকোয়েস্ট করে ওই বাড়িতে তাকে নিয়ে যাওয়ার জন্য। রীতি কাপড় চেঞ্জ করার জন্য ভিতরে চলে গেলে রীতির মা অভিকে বলে, বাবা তুমি এত রাতে রীতির শ্বশুর বাড়ির ভিতরে যেও না। যা শুনে অভির একটু খারাপ লাগে। এরপরে রীতি অভির সাথে চলে যায়। অভিকে গাড়িতে বসিয়ে রেখে রীতি ভেতরে চলে যায়। বাড়িতে ঢুকে রীতি সরাসরি তার শাশুড়ির ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে সে শুনতে পায় আরতি ইন্দ্রর সেই পিসির সাথে কথা বলছে। আরতি সেখানে বলছিল তার ছেলে একদমই সুস্থ, তার কোনো সমস্যা থাকতেই পারে না, সমস্যা যদি থেকেই থাকে তবে সেটা রীতির রয়েছে। ওই রিপোর্টগুলিতে নিশ্চয়ই কোনো ভুল রয়েছে, আর নয়তো চাকরির জন্য ব্যস্ততার কারণে সে বাচ্চা নিতে চায় না।
অর্থাৎ বাচ্চা না হওয়ার সব দোষ রীতির উপরই পড়ে। এসব কথা শুনে রীতির খুব মন খারাপ হয়ে যায়। এতদিনের চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছিল। কিন্তু রীতি চুপ করে সব সহ্য করা মেয়ে ছিল না। সে তার শাশুড়িকে বলে, এতদিন আমার সবকিছুই তোমাদের কাছে ভালো ছিল, আর এখন তোমার ছেলেকে মাত্র একটা টেস্ট করতে বলে আমি খারাপ হয়ে গেলাম। আমি 3 জায়গা থেকে আমার টেস্টগুলো করিয়েছি, আর তাই আমার রিপোর্টে কোনো ভুল নেই। এসব বলে রীতি উপরে তার ঘরে চলে যায়। দোতলার বারান্দা থেকে দেখতে পাই ইন্দ্র মাতাল অবস্থায় গাড়ি থেকে নামছে। ইন্দ্রর সাথে প্রিয়াও ছিল। পরের দিন রীতি অফিসে গেলে সায়নী বলে, কাল রাতে আমি ক্লাবে ইন্দ্র এবং প্রিয়াকে একসাথে দেখেছি। কিন্তু রীতি এসব নিয়ে আর ভাবতে চাচ্ছিল না। একদিন রীতি অফিস থেকে বেরিয়ে দেখে ইন্দ্র দাঁড়িয়ে আছে। ইন্দ্র রীতিকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রীতি যখন টেস্ট করানোর কথা বলে তখন তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং ঝগড়ার এক পর্যায়ে রীতি গাড়ি থেকে নেমে যায়। আর তখনই প্রিয়া ইন্দ্রকে মেসেজ করে ক্লাবে দেখা করতে বলে, কিন্তু সেখানে গিয়ে ইন্দ্র শুধু রীতির কথাই বলতে থাকে, আর তাই প্রিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সায়নী আবারও রীতিকে জানায় গত রাতে ইন্দ্র আবারও প্রিয়াকে নিয়ে ক্লাবে লাল পানি খেতে গিয়েছিল, আর তাদের আরেক কলিগ সেটা দেখেছে এবং সায়নীকে বলেছে। সায়নী আরো বলে, আমার মনে হয় তোমার ইন্দ্রদার সাথে এই ব্যাপারে কথা বলা উচিত। এদিন রাতে ইন্দ্র মাতাল অবস্থায় রীতির বাবার বাড়িতে আসে এবং তার সাথে সব সমস্যা মেটানোর চেষ্টা করে, কিন্তু আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ইন্দ্র রীতিকে জড়িয়ে ধরে আদর করতে গেলে রীতি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। ইন্দ্র তখন ওয়াশরুমে চলে যায়, আর তখনই প্রিয়ার মেসেজ আসে ইন্দ্রর ফোনে, যা রীতি দেখে ফেলে। আর মেসেজগুলো পড়ে রীতি বুঝতে পারে তাদের মধ্যে বন্ধুত্বের বাইরেও কিছু রয়েছে। সেই সময় ওয়াশরুম থেকে ইন্দ্র বেরিয়ে আসে এবং সে বুঝে যায় রীতি মেসেজগুলো পড়েছে। এরপর ইন্দ্র আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে ইন্দ্র ভাবে যে টেস্টগুলো করিয়ে ফেলতে হবে, আর তাই সেই টেস্ট করানোর জন্য ক্লিনিকে চলে যায়। কিন্তু সেখানে রিসিপশনিস্ট মেয়ের কাছে তার টেস্টের কথা বলতে গিয়েও সে বলতে পারে না। তার মনে হচ্ছিল এতে করে তার পুরুষত্বে আঘাত লাগছে, আর তাই এগুলো টেস্ট না করিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে ইন্দ্রর দিদি এবং দুলাভাই ইন্দ্রকে টেস্টটা করিয়ে নিতে বলে, আর ইন্দ্রর মাও টেস্ট করাতে বলেন। আরতি বলে, রীতি যখন এত করে বলছে তুই একটা টেস্ট করিয়ে নে। আমি জানি তোর কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও এই অশান্তি দূর করার জন্য হলেও অতীতের কথা মেনেই সম্পর্কটা বাঁচাতে কাউকে না কাউকে তো মাথা নত করতেই হবে। রীতি সায়নীর সাথে ইন্দ্রকে নিয়ে কথা বলছিল। সে বলে, আমি ভাবতেই পারছি না ইন্দ্র প্রিয়ার সাথে এমন ভাবে মেলামেশা করছে। ওরা যখন কথা বলছিল তখন আরতি ফোন করে বলে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই কথা শুনে রীতি তাড়াতাড়ি বাড়ি পৌঁছায় এবং ডাক্তারকে ডাকে। ডাক্তার ঔষধ দেওয়ার পর আরতি কিছুটা সুস্থ বোধ করে। ডাক্তারকে বিদায় দিয়ে রীতি ঘরে আসলে আরতি বলে, তোমাদের ঝগড়ার মধ্যে আমি খুব একা হয়ে পড়েছি। এই বয়সে এসব অশান্তি আমার ভালো লাগছে না। তোমরা তোমাদের সমস্যাটা মিটিয়ে ফেলো। আরতির কাছ থেকে রীতি জানতে পারে ইন্দ্র আজ রাতে তার এক বন্ধুর বাড়িতে থাকবে, তাই তিনি আজ রাতটা রীতিকে এখানে থেকে যেতে বলে। এরপর রীতি তার ঘরে চলে যায় এবং কাপড় বের করার জন্য আলমারিটা খুলতেই সেখান থেকে ইন্দ্রর টেস্টের রিপোর্টটা দেখতে পায়, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল ইন্দ্র কখনোই বাবা হতে পারবে না। ইন্দ্র টেস্টগুলো করলেও সেটা গোপন রেখেছিল, সে কাউকেই জানায়নি। রিপোর্টটা দেখে রীতি সব বুঝতে পারলেও কনফার্ম হওয়ার জন্য সেই রিপোর্টগুলো একজন ডক্টরের কাছে পাঠায় এবং কনফার্ম হয় যে তার ধারণাই ঠিক, ইন্দ্র কখনোই বাবা হতে পারবে না। এতে রীতি খুবই ভেঙে পড়েছিল, আর তাই সে অভিকে কল করে আসতে বলে। রীতি খুব কাঁদছিল আর সবকিছুই তার কাছে এলোমেলো হয়ে গিয়েছিল। অভি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে কথা বলতে বলতে অভি তার মনের কথাগুলো রীতিকে বলে ফেলে। সে আসলে মনে মনে রীতিকে অনেক ভালোবাসতো, কিন্তু সেটা একতরফা ভালোবাসা ছিল। রীতি তার কিছুই জানতো না। রীতি আর অভি এদিন তাদের মনের সকল কথাগুলো দুজন দুজনের সাথে মন খুলে শেয়ার করে। দেখতে দেখতে রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। একসময় দুজনেই চুপ হয়ে যায়, আর তারা দুজনেই ব্যর্থ। একজন তার একতরফা প্রেমে আর অন্যজন সংসার জীবনে। এখান থেকে রীতি প্রিয়ার বাসার সামনে চলে যায় এবং তার সন্দেহ সত্যি করে দিয়ে প্রিয়ার বাসা থেকে ইন্দ্র বেরিয়ে আসে। অর্থাৎ বন্ধুর বাড়ির কথা বলে ইন্দ্র প্রিয়ার সাথে রাত কাটিয়েছে। একসাথে এতগুলো ঘটনায় রীতি মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তাই এই সব কিছু থেকে দূরে নিজেকে একটু সময় দেওয়ার জন্য কাউকে কিছু না বলেই সে তার একটা পছন্দের জায়গায় চলে যায়, যেখানে সে আর ইন্দ্র তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল।
সে ভেবেছিল সে তার সন্তানকে নিয়ে এখানে আসবে এবং সুন্দর কিছু মুহূর্ত কাটাবে। সেটা আর হবার নয়। রীতির সেই সুন্দর স্বপ্নগুলো আর কখনোই পূরণ হবে না। রীতির এতদিনের সাজানো গোছানো জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। পরের দিন সকালে হোটেল রুমে কলিং বেলের শব্দে রীতির ঘুম ভাঙে। দরজা খুলে রীতি দেখে ইন্দ্র এসেছে। ইন্দ্র বলে, আমি জানতাম তুমি এখানে এসেছো। এরপর তারা দুজন সমুদ্র সৈকতে চলে যায়। রীতি চুপচাপ বসেছিল। ইন্দ্র বলে, আমি সাহস করে কাউকে কথাটা বলতে পারিনি। সে আরো বলে, এখন তো চিকিৎসা ব্যবস্থা কত উন্নত হয়েছে, চলো না আমরা কোনো বিকল্প পদ্ধতিতে বাবা মা হই, কেউ কিছু জানতে পারবে না। কিন্তু রীতি তাতে রাজি হয় না। সে বলে, এতদিন সবাই যখন আমাকে দোষ দিচ্ছিল আমি বারবার টেস্ট করিয়েছিলাম, কিন্তু তারপরেও সবাই আমাকে অপমান করছিল। তখন তুমি কোথায় ছিলে ইন্দ্র? তুমি সবটা জানার পরেও কেন তুমি প্রতিবাদ করনি? তুমি আসলে সন্তান চাইছো না, তুমি চাইছো কেউ যেন তোমার এই অক্ষমতার কথা জানতে না পারে। আর এভাবে ইচ্ছার বিরুদ্ধে সমঝোতা করে জীবন চলে না ইন্দ্র। তাছাড়া ইন্দ্র বর্তমানে তার এক্সের সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছে, যা রীতির অজানা ছিল না। ইন্দ্র তাকে ঠকিয়েছে। রীতি বলে, তোমার সামনে দুটি পথ খোলা আছে, তুমি সবাইকে অক্ষমতার কথা জানাবে, আর নয়তো দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই ভালো। কিন্তু ইন্দ্র চুপ করে থাকে। রীতি বুঝে যায় ইন্দ্র দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। এরপর রীতি সেখান থেকে চলে যায়। এরপর 3 মাস কেটে যায়। রীতি আর ইন্দ্র বর্তমানে আলাদা থাকছে। এরপর রীতি একটা এতিমখানায় যায়, কারণ সে একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে চাইছিল। তবে সেটা সে একাই করবে, ইন্দ্রকে সাথে নিয়ে নয়। কিন্তু সেখান থেকে সে জানতে পারে রীতি যদি আনম্যারিড বা ডিভোর্সি হতো তবেই কেবল সে সিঙ্গেল মাদার হিসেবে কোনো বাচ্চা অ্যাডাপ্ট করতে পারবে। যেহেতু রীতি ম্যারিড, তাই অ্যাডাপ্ট করতে হলে তার হাজবেন্ডের অনুমতি লাগবে। এবার কি করবে রীতি? বাচ্চা দত্তক নিতে হলে তার ইন্দ্রকে ডিভোর্স দিতে হবে, আর নয়তো আবার তার কাছে ফিরে যেতে হবে। আর এই দোটানার মধ্য দিয়েই অন্তর্মহল সিরিজটি শেষ হয়ে যায়। সিরিজটির কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে। রীতি এখন কি করবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য। সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।